যদি পৃথিবীতে কোনো দেশ বলে যে আমি পূর্ণাঙ্গভাবে ইসলামী শাসন কায়েম করেছি, তাহলে প্রথমেই দেখতে হবে সেই দেশে কোনো ব্যাংক আছে কিনা। ব্যাংকিং ব্যবস্থা যেখানে আছে সেখানে ইসলামী শাসন কায়েম হতে পারে না, এটা হলো বেসিক। জামাত যে একটা নারী বিরোধী দল, শুধু নারী বিরোধীই নয়, আমি বলবো নারী বিদ্বেষী দল। এটা ব্যাপারে তো প্রতিষ্ঠা লগ্ন থেকেই, এটা এমন না যে নতুন করে সবাই জানতে পারলো আয় আয় এখন কি হবে। তবু অনেক নারী, সমাজের সচেতন অংশের নারী দেখি তাদেরকে সমর্থন করে। কিভাবে? ওই নারীরা আসলে কারা তাহলে? হুম। এখন এদেরকে অশিক্ষিত বললে আবার সমস্যা, কারণ শিক্ষার কোন মানদণ্ডে অশিক্ষিত বললে সেটি আবার বলতে হবে। তো বেসিক যদি বলি, কতগুলো বেসিক আছে পৃথিবীতে যে বেসিক গুলো চেঞ্জ হয় না। একটা বেসিক হচ্ছে যে পানি নিচের দিকে গড়ায়, উপর দিকে ওঠে না। দ্বিতীয় বেসিক হচ্ছে যে ডিম তা দিলে বাচ্চা হয়, ডিমের মতো দেখতে পাথর তা দিলে বাচ্চা হয় না। এগুলো বেসিক। ঠিক সেরকম আর একটা বেসিক হচ্ছে যে মডার্ন স্টেট অ্যান্ড ইসলাম কখনো একসঙ্গে চলতে পারে না, নেভার এভার। যদি পৃথিবীতে কোনো দেশ বলে যে আমি পূর্ণাঙ্গভাবে ইসলামী শাসন কায়েম করেছি, তাহলে প্রথমেই দেখতে হবে সেই দেশে কোনো ব্যাংক আছে কিনা। ব্যাংকিং ব্যবস্থা যেখানে আছে সেখানে ইসলামী শাসন কায়েম হতে পারে না, এটা হলো বেসিক। এবং যখন আপনাকে আপনার ইসলাম তো আপনি মডিফাই করছেন। এখন আমরা আজ থেকে 40 বছর আগে জানতাম ফটো তোলা হারাম, কিন্তু আপনি পাসপোর্টে ফটো না তুললে তো আপনি মক্কায় যেতে পারবেন না। হ্যাঁ, সত্যি তো আছে। তো ফটো তোলা আপনার জায়েজ হয়ে গেল। তো আমরা আগে জানতাম টেলিভিশন দেখা হারাম, কিন্তু আপনি টেলিভিশনে ভাষণ না দিলে তো আপনি পলিটিক্যাল লিডার হতে পারবেন না, সুতরাং টেলিভিশন জায়েজ হয়ে গেল। এরপর জানলাম আমরা যে ইন্টারনেট হারাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইন্টারনেট ছাড়া আপনি তো ব্লগ চালাইতে পারতেছেন না। আপনি ব্লগ দিয়ে ইন্টারনেট চালাইতেছেন, ইন্টারনেট দিয়ে ব্লগ চালাইতেছেন, সুতরাং এটাকেও আপনাকে হালাল করতে হচ্ছে। তো এইরকম করে মডিফিকেশন করতে করতে ইসলাম আজকে এমন একটা জায়গায় এরা নিয়ে এসছে, এরা নিজেদের মতো করে বানিয়ে নিচ্ছে। এটা তো আসলে বেসিক না। আমি যদি বেসিক বলি, তাহলে সৌদি আরব ইসলামিক কান্ট্রি না, ইন্দোনেশিয়াও না, আফগানিস্তানও না, ইরানও না। এই প্রত্যেকটা জায়গায় ব্যাংক আছে। আপনি এখন ব্যাংকের সুদটাকে যত খুশি নাম দিয়ে ব্যবহার করেন না কেন, বাই মোয়াজ্জেল, আল মোরাকাবা, বাই মোরাকাবা, হ্যাঁ, যতই আপনি নাম দেন না কেন, দিন শেষে এটাই সত্যি কথা যে প্রত্যেক দিন সকালবেলায় বাংলাদেশ ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা নিতে হয়। এটাকে ট্রেজারি মানি বলে। এই টাকাটা 4% থেকে 6% সুদে প্রত্যেকটা ব্যাংকে নিতে হয়। সেই টাকাটা তারা সারাদিন ট্রানজেকশন করে পাবলিকের কাছে দেয়, পাবলিকের কাছ থেকে নেয়। বাংলাদেশ ব্যাংক তাকে কোনো দিনও বিনা সুদে টাকা দেয় না, দেবে না, এটা রুলসে নাই। সুতরাং আপনি সুদ দিয়ে যখন আপনি টাকা নিচ্ছেন, সেই টাকা বিনা সুদে আপনি পাবলিককে দেবেন, আপনার বাপের জমিদারি আছে? নেই। সুতরাং আপনাকে স্বীকার করতে হবে যে ব্যাংকিং ব্যবস্থাটা সৃষ্টি করেছিল ইহুদিদের দ্বারা। ইহুদিরা সৃষ্টি করেছে পৃথিবীর একটি যুগান্তকারী ব্যবস্থা। সেই যুগান্তকারী ব্যবস্থার ভিতরে সুদ আছে, সেই সুদ আপনাকে খেতে হচ্ছে এবং দিতে হচ্ছে। সুতরাং এই সুদ খাওয়া এবং সুদ নেওয়া, এই দুইটা পাশাপাশি চললে আপনি ইসলামিক শাসনতন্ত্র কোনোদিনই কায়েম করতে পারেননি, পারবেনও না। অতএব ওই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে। কিন্তু না, যেহেতু বাংলাদেশের জনগণ 95% হচ্ছে ধর্মভীরু, তাদেরকে ইসলামের বটিকা খাওয়াইতে হবে, সেই জন্য আপনাকে বলতে হচ্ছে আমি ইসলামী শাসন কায়েম করব, কিন্তু শরিয়া কায়েম করব না। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা ব্লাসফেমি কায়েম করব না, হিন্দুদের ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আমরা এখানে এথেনিক ক্লিনজিং করব না, সুতরাং খ্রিস্টানদের ভয় পাওয়ার কিছু নেই। এই কথাগুলো হচ্ছে মিথ্যা কথা। কারণটা হলো যে আপনি ইসলামী শাসন এবং ডেমোক্রেটিক শাসন একসাথে পাশাপাশি চলতে গেলে কলিশন মাস্ট, কলিশন হবেই। আপনাকে এটা আপনি ঠেকাইতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনি আমেরিকা বা গ্রেট ব্রিটেন এদের সহায়তা নিয়ে যে আপনি দেশটা চালাতে চাচ্ছেন, সরকার চালাতে চাচ্ছেন ক্ষমতায়, যে সেইটা একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক দেশ হবে, এবং সেটা একচেটিয়া গণতন্ত্র, আপনাদের দ্বারা নিয়ন্ত্রিত গণতন্ত্র। সেইটাকে আপনারা ইসলামিক খোলস দিতে পারেন, ইসলামিক ঠুসি পড়াতে পারেন, বাট দিস ইজ নট এ ইসলামিক কান্ট্রি বা ইসলামিক শাসন ব্যবস্থা হবে না এটা। এখন আমাদের শিক্ষিত যে মহিলাদের কথা বলছেন আপনি, যারা এটা মানছেন, কেন মানছেন, আমি নিজে প্রশ্ন করে কোনো উত্তর পাইনি।
আমার আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু এরকম প্যাকেট টুকুট আছে, হ্যাঁ, এরকম বস্তা টস্তা পরা, এই প্যাকেট ট্যাকেট পরা এগুলো আছে, আমার আত্মীয়দের মধ্যেই আছে। ইভেন আমার এমনও আমি লোক দেখেছি আমার পরিচিতদের ভিতরে যে কনভেন্টে পড়েছে, দার্জিলিং এ কনভেন্টে পড়ে সেখান থেকে পাশ করে এসে আবার প্যাকেট করে ফেলেছে। তো এইটা আমাদের সমস্ত হিসাবের বাইরে। আমরা আগে হিসাব করতাম যে বিজ্ঞান যত বেশি ডেভেলপ করবে, যত বেশি মানুষের দোরগোড়ায় পৌঁছাবে, তত বেশি মানুষ মুক্ত চিন্তার হবে, তত বেশি মানুষ আরো ফ্রেশ মাইন্ডের হবে, এবং তত বেশি মানুষ লজিক নির্ভর হবে, যুক্তি নির্ভর হবে। আনফর্চুনেটলি আমাদের দেশে উল্টোটা হয়েছে। যত বেশি বিজ্ঞান মানুষের দোরগোড়ায় গেছে, তত বেশি মানুষ কুপবন্দুক হয়েছে, তত বেশি মানুষ ওই সেই বেগুনের মধ্যেও একটা বিশেষ নাম দেখতে পায়, কচু পাতার মধ্যেও একটা নাম দেখতে পায়, মাছের পেট কাটার পরেও সেই মাছের ফাইবার গুলোর ভিতরে একটা নাম দেখতে পায়। এই জিনিসগুলো হচ্ছে কি যে বিজ্ঞান দোরগোড়ায় আসার কারণে সে ওইটা স্প্রেড করতে পারছে। আগে পত্রিকায় তো সে এগুলো ছাপতে পারতো না। আগে গ্রামের রইসুদ্দিন কলিমুদ্দিন সে মাছের পেটের মধ্যে কি দেখলো এটা কিন্তু সে পত্রিকায় ছাপতে পারতো না। এখন সে কি করতে পারছে, দাম করে ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিচ্ছে। তো এই যে যে নারী গোষ্ঠীর কথা আমরা বলছি, এই নারী গোষ্ঠী হিপোক্রেট, পিওরলি হিপোক্রেট। এদের কোনো লিটারেচার, এদের কোনো সায়েন্স, এদের কোনো জিওগ্রাফিক্যাল পড়াশোনা নাই। এরা হচ্ছে যে ক্লাসের যে পড়াশোনাটা করেছে, পাঠ্যপুস্তক, পাঠ্যপুস্তক পড়ার পরে বাকি জীবনটাকে তারা মনে করেছে যে আল্লাহর ধ্যানে কাটায় দিব, ওখানে পরকার হচ্ছে বড় অনন্ত সময়, এখানে হচ্ছে মাত্র 30-35 বছর বা 60-70 বছর। এদেরকে নিয়ে দেশ চলে না। এরা দেশের কোনো উৎপাদন সম্পর্কের সাথে জড়িত না। এরা এক ছটাক চাল উৎপাদন করে না। এরা একটা ব্লাউজের একটা হাতা কোনদিন সেলাই করে না। এরা উৎপাদন বিমুখ একটা পরগাছা ক্লাস, আমরা যাকে বলি প্যারাসাইট। এই প্যারাসাইট ক্লাসটাকেই ওরা অবলম্বন করেছে পয়সা দিয়ে, আর এই তাদের নিজস্ব কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে। আনফর্চুনেটলি আমাদের সোসাইটির অনেক বামপন্থীরাও এই ক্লাসের মধ্যে পড়েন, তথাকথিত বামরা। তারাও সেই এর ভিতরে মানে ফুল্লে কুল্লে ফুক্কে কুল্লে নিজামিন এই শব্দগুলোর মধ্যে তারা আবিষ্কার করে ফেলেন যে এখানে আল্লাহও আছে, জিরাফও আছে, ঈশ্বরেও আছে, জিরাফেও আছে। হ্যাঁ, তো এই সবকিছু নিয়ে তো আমাদের চলতে হচ্ছে। মজার ব্যাপারটা অন্য জায়গায়। মজার ব্যাপারটা হচ্ছে পাওয়ার। আপনার পাওয়ার আছে, আপনি সমস্ত বাতিল মাল বাজারে বিক্রি করে দিতে পারবেন। আপনার পাওয়ার নেই, আপনি সবচেয়ে টসটসে আপেলটাও কিন্তু বিক্রি করতে পারবেন না, পাবলিক সন্দেহ করবে। তো এই পাওয়ারটায় যারা যাওয়ার চেষ্টা করছে বড় পাওয়ারের সহায়তায়, এই জায়গাটায় যদি বাঙালি তাদেরকে নির্বাচন করতে ভুল করে, সিলেকশন করতে ভুল করে, তাহলে বাঙালির কপালে অতীব দুর্গতি আছে। আগামী 5 থেকে 10 বছর পর্যন্ত সেই দুর্গতি টানতে হতে পারে। খুব দুঃখজনক সেটা। একটু যদি বলতেন, সেটা কি অনেকে আশঙ্কা করছে বাংলাদেশ ইরানের মতো হয়ে যাবে, বাংলাদেশ আফগানিস্তানের মতো হয়ে যাবে, এরকম কিছু না, আছে? আমি সেটা ভয় পাই, কিন্তু আমি একেবারে সেঙ্গুইন না যে তারা এটা হতে পারবে। কারণটা হলো কি যে আপনি যতই মন্দবাজি করেন না কেন, আপনি ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, বৌদ্ধ নিয়ে, হিন্দু নিয়ে, হ্যাঁ, মোদী তো একজন হিন্দু ধর্মের প্রবক্তা বা একটা বিশেষ, তাদের দল তো একটা ধর্মবাদী দল, বিজেপি। কিন্তু মোদীর কর্মকাণ্ডে কি কখনো আপনি ধর্মবাদীর ব্যাপার স্যাপারগুলো দেখেছেন? দেখবেন না। কারণটা হচ্ছে কি, এই যে মডার্ন স্টেট চালাতে গেলে ওই জিনিসটাকে বাড়ির ভিতরে রেখে আসতে হয়। মডার্ন স্টেট চালাতে গেলে আপনাকে ওটা রেখে আসতে হবে। আপনি শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনি একজন মেয়ে সাংবাদিককে, বিদেশি সাংবাদিকের সাথে হ্যান্ডশেক নাও করতে পারেন। আপনি বলতে পারেন যে আমি এইভাবে হাত করব, কিন্তু আপনাকে তো একজন বিদেশি লোকের সাথে হ্যান্ডশেক করতে হবে, আপনাকে পাশে বসতে হবে, ওই মেয়ে সাংবাদিকের পাশে আপনাকে বসতে হবে, তার কথার উত্তর আপনাকে দিতে হবে, তার ওই যে মানে খোলামেলা মুখ, সেটা আপনাকে দেখতে হবে। আপনি তো সেখানে শিরক করছেনই, আপনাকে শিরক করতেই হবে। আপনাকে কোনো উপায় নেই। আপনি মডার্ন একটা স্টেট চালাতে গেলে আপনাকে ইসলামের বাইরে আসতেই হবে। গতকাল চরমনায়ের পীর বরিশালের চর ফ্যাশনে একটি অনুষ্ঠানে, আপনি দেখেছেন নিশ্চয়ই খবরটি, যে মেয়েটির নাম কি মনীষা সম্ভবত নাম, মনীষা চক্রবর্তী। মনীষা চক্রবর্তী, তার সঙ্গে সে একই মঞ্চে বসবে না এবং মনীষাকে মঞ্চ থেকে চলে যেতে বলা হয়েছে। এখানে একটি টুইস্ট আছে। প্রথম কথা হচ্ছে যে মনীষা চক্রবর্তী সেকুলার সাজার জন্য বা মানুষের মন পাওয়ার জন্য, মানুষ মানে কি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, 90 ভাগ 95 ভাগ মানুষ ধর্মপ্রাণ মুসলিম।
তো মনীষা কোরবানির সময় নিজের পয়সায় গরু কিনে ছাগল কিনে কিন্তু মুসলিমদের ভিতরে মাংস বিতরণ করেন। আর যেহেতু এখানকার সংখ্যালঘু হচ্ছে হিন্দু, মাত্র 8%, সেহেতু ওই কালী পুজোর দিন পাঠা বলি দিয়ে তিনি মাংস বিতরণ করেন না, কারণ ওটা ওটা কাউন্টের মধ্যে পড়ে না। 8% মানুষ কি ভাবলো না কিছু যায় আসে না। তো মনীষা হচ্ছে এই টাইপের প্রগতিশীল, একটি বিশেষ ধর্মের জন্য তিনি একেবারে দান খয়রাত করে দিচ্ছেন, রিক্সার পেছনে মার্কসের লেনিনের ছবি টবি টাঙাচ্ছেন। মানুষকে বলতেই পারেন যে আপনারা মার্কসকে ড্রয়িং রুমে রেখেছিলেন, আমরা কার্ল মার্কসকে আমি রিক্সার মধ্যে নিয়ে আসছি, রিক্সার পেছনে লাগিয়ে দিয়েছি, দেখেন আমাদের রিক্সাওয়ালারা পর্যন্ত কার্ল মার্কসকে চেনেন। এখন রিক্সাওয়ালাকে যদি আপনি প্রশ্ন করেন কার্ল মার্কসকে যে দেখা এই যেটা কে, ও সোজা বলবে এটা আরবের কোনো একটা বড় মৌলানা হবে, কি সুন্দর দাড়ি, চাপ দাড়ি। হ্যাঁ, তো এখন মনীষাকে এটা কে বুঝাবে যে কার্ল মার্কসকে রিক্সার পেছনে লাগানোর মানেই কিন্তু বিপ্লব না, বাম রাজনীতি না। মনীষার যেটা উচিত ছিল, এই সংবাদ সম্মেলন না করে, ফেসবুকে লাইভ না করে, স্টেট ওই অনুষ্ঠানে অস্বীকৃতি জানানো। আপনারা আমাকে ডেকেছেন, আপনারা আমাকে চলে যেতে বলতে পারেন না, অনুষ্ঠান শেষ হবে দেন আমি এখানে যাব। আমার 15 মিনিট এখানে ব্যয় হয়ে গেছে, আমার বক্তব্য হয়েছে, আমাকে অন্যের বক্তব্য শুনতে হবে, সেই বক্তব্যের কাউন্টার করতে হবে। সো আই এম নট রেডি গো। আমার কথা হলো যে আপনি চলে আসলেন, আর আপনি চলে আসার পরে এখন সাংবাদিক সম্মেলন করছেন, আবার ডিবিসির সাংবাদিকরা একটা ব্যাখ্যা দিচ্ছে যে উনি ওনার বক্তব্য দিয়েছেন, বক্তব্য দেওয়ার পরে বিএনপি এবং চরমুনাইয়ের মধ্যে একটা গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলের একে অপরকে ধাওয়াধাইয়ের মধ্যে তখন আমরা বিশেষ করে বিশেষ কাকে কাকে ডাকতে হবে এইভাবে মাইক থ্রো করতে পারিনি। আনফরচুনেটলি মনীষা আমাদের নামে খামাখা এরকম একটা ব্লেম দিচ্ছে, এটা আমাদের দোষ না, এটা সিচুয়েশন এরকম করে হয়ে গেছে। কিন্তু আমি দোষটা দেব মনীষাকে, যে আপনি উঠে আসলেন কেন, প্রথমত আপনি উঠে আসলেন কেন, দ্বিতীয়ত আপনি যখন জানেন চরমুনাই পীর ওখানে একজন আছেন, একজন ক্যান্ডিডেট আছেন, আপনি এটাও জানেন যে চরমুনাই ক্যান্ডিডেট যেই থাকুক বা জামাতের ক্যান্ডিডেট থাকুক আপনার পাশে এসে বসতে অস্বীকৃতি জানাবে, আপনার অপমান বোধ হতে পারে, আপনি কেন সেই অনুষ্ঠানে যেতে রাজি হলেন? আর যখন রাজি হলেন তখন আপনি বসে থাকবেন, সে চলে যাবে উঠে, সো হোয়াট? আপনি বসে থাকবেন, আপনি সিস্পেট বলে দেবেন যে আমাকে দেখে যদি কারোর বসতে ইচ্ছা না করে সে চলে যেতে পারে, আমি এখানে বসে থাকবো। আপনি তো সেই গার্ডসটুকু রাখতে পারেন নাই। আপনি সেই গার্ডসটুকু রাখতে না পেরে আপনি পরের দিন এসে সেই ফেসবুকে আপনি লাইভ করছেন কান্নাকাটি করে।